আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা ক্লাস অ্যান্ড অবজেক্টের মেমোরি অ্যালোকেশন নিয়ে গল্প করব। সো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও, কারণ ক্লাস অ্যান্ড অবজেক্টের মেমোরি অ্যালোকেশন যখন আমরা ভালো করে বুঝব, তখন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের সামনে আরও যত কনসেপ্ট আসতেছে ওগুলো বোঝা আমাদের জন্য একটু হলেও সহজ হবে, যে আসলে কিভাবে কাজ করতেছে, ক্লাস অ্যান্ড অবজেক্টগুলো মেমোরিতে কিভাবে স্টোর হচ্ছে সেগুলাই। সো ভিডিও একটু লং হতে পারে, আমরা একটু মনোযোগ দিয়ে ভিডিওটা একটু দেখব। আচ্ছা, আমাদের ল্যাঙ্গুয়েজের মধ্যে ডাটা টাইপ কয় ধরনের থাকে? দুই ধরনের, প্রিমিটিভ অ্যান্ড নন প্রিমিটিভ। প্রিমিটিভ কোনগুলো? এই যে ইন্টিজার, ক্যারেক্টার, বুলিয়ান, তারপর হচ্ছে ডাবল, এগুলা হচ্ছে প্রিমিটিভ ডাটা টাইপ। আর নন প্রিমিটিভ কোনগুলো? নন প্রিমিটিভ হচ্ছে ইন্টিজার, স্ট্রিং, এগুলো ছিল নন প্রিমিটিভ ডাটা টাইপ আমাদের প্রসিডিউরাল প্রোগ্রামিংয়ের মধ্যে। এবং অবজেক্টও কিন্তু একটা নন প্রিমিটিভ, ক্লাস হচ্ছে একটা নন প্রিমিটিভ ডাটা টাইপ, বা ক্লাস অ্যান্ড অবজেক্ট হচ্ছে নন প্রিমিটিভ ডাটা টাইপ। কীভাবে আমরা একটু দেখি এখন। প্রিমিটিভ ডাটা টাইপগুলা মেমোরির মধ্যে, স্ট্যাক মেমোরির মধ্যে স্টোর থাকে। কম্পিউটার বা পিসি বা আমাদের মেশিনের স্ট্যাক মেমোরিতে প্রিমিটিভ ডাটা টাইপগুলো স্টোর থাকে। যেমন ধরেন এখানে আমি a=5 দিছি, সো এটা কীভাবে স্টোর আছে মেমোরির মধ্যে? এই যেটা স্ট্যাক মেমোরির মধ্যে a=5 আছে। সেমভাবে এখানে CH আছে, ক্যারেক্টার, এটা একটা প্রিমিটিভ, সো এটা এখানে এভাবে আছে। আচ্ছা, এখন এটা একটা অ্যারে, নন প্রিমিটিভ ডাটা টাইপ। এটা কিভাবে স্টোর আছে? তো এখানে সাপোজ এখানে অ্যারে থাকবে। সো অ্যারের মধ্যে কি স্টোর থাকবে এই জায়গাতে? এখানে কি 1 2 3 4 5 একসাথে স্টোর থাকে এভাবে? না, এভাবে স্টোর থাকে না। তাহলে কী থাকে এখানে? এটাই হচ্ছে জানার বিষয়। সো এটা একটা নন প্রিমিটিভ ডাটা টাইপ। তো নন প্রিমিটিভ ডাটা টাইপগুলো এগুলো হচ্ছে হিপ মেমোরিতে স্টোর থাকে, আমাদের মেশিনের হিপ মেমোরিতে স্টোর থাকে। সো এখানে এই অ্যারের আইটেমগুলো স্টোর আছে 1 2 3 4, এইভাবে স্টোর আছে এখানে। আর অ্যারে কি স্টোর করে? অ্যারে হচ্ছে এটার দিকে একটা পয়েন্টিং করে রাখে, এটার দিকে তাকাই থাকে কাইন্ড অফ। সো এখানে অ্যারে হচ্ছে একটা রেফারেন্স ভেরিয়েবল, যে কোনো একটা অবজেক্টের দিকে রেফার করে আছে। এগুলো কিন্তু একটা অবজেক্ট। আমরা জাভার মধ্যে নিউ কিওয়ার্ড ইউজ করে অবজেক্ট ক্রিয়েট করি। সো যখন নিউ দিয়ে একটা ক্রিয়েট করছি এরকম অবজেক্ট, ও কী করছে? একটা রেফারেন্স হোল্ড করে, এই জায়গায় রেফারেন্স হোল্ড করে, যে তার অবজেক্টের দিকে পয়েন্ট করে থাকে। তাহলে ও কি ডিরেক্ট ডাটাগুলো স্টোর করে? না, ও হচ্ছে একটা রেফারেন্স স্টোর করে কাইন্ড অফ, যে ওর অবজেক্টের দিকে পয়েন্ট করে থাকে। আর আমরা আশা করি বুঝছি। স্ট্রিংয়ের ক্ষেত্রেও সেম। সো এগুলা হচ্ছে প্রিমিটিভ ডাটা টাইপ, আর এগুলো হচ্ছে নন প্রিমিটিভ ডাটা টাইপ। সো ক্লাস অ্যান্ড অবজেক্টও নন প্রিমিটিভের মধ্যে পড়ে। সো আমরা দেখি আসলে কী হয়। সাপোজ আমরা ফার্স্টে কী করছিলাম, এই যে স্টুডেন্ট নামে একটা ক্লাস ছিল। সো আমরা ফার্স্ট ক্লাসে কী বলছিলাম, যে ক্লাস আমাদেরকে কাস্টম ডাটা টাইপ করার সুযোগ করে দেয়। সো আমি যখন স্টুডেন্ট 1 দিলাম, আচ্ছা আমি পুরোটা লিখি, নিউ স্টুডেন্ট, আচ্ছা স্টুডেন্ট 3, ওই যে কপি কনস্ট্রাক্টর, এটা একটা আমরা কনস্ট্রাক্টরের ক্লাসেও দেখছি আসলে। আচ্ছা, এখন আসলে হয়েছেটা কি? এইগুলো ক্রিয়েট করা আছে, এগুলো কমেন্ট করে রাখি আপাতত। এখানে হয়েছেটা কি আসলে? এক মিনিট, এখানে আপাতত কি দেওয়া যায়? স্টুডেন্ট 1, আচ্ছা স্টুডেন্ট 1টাকে পাস করি, স্টুডেন্ট 3 দিকে। হ্যাঁ, এটা হচ্ছে একটা কপি কনস্ট্রাক্টর স্টুডেন্ট 1। আচ্ছা, এখানে কি হয়েছে আসলে? আচ্ছা আমি আরও ডিটেলসে দিই। এই যে আমাদের প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর যেটা ছিল সেটাই দিই। আইডি ছিল ABC12, দেন হচ্ছে মার্কস হচ্ছে 33। আচ্ছা, এটা লাগবে না আপাতত। আচ্ছা,
এখন কি হয়েছে এখানে, আমরা বলছিলাম কি এটা একটা এটা কি আমরা ফার্স্ট ক্লাসে বলছিলাম এটা একটা রেফারেন্স ভেরিয়েবল, ওই যে আমরা বললাম আমরা ইন ডিটেলসে পড়বো, এখন হচ্ছে ইন ডিটেলসে পড়ার সময়। আচ্ছা, রেফারেন্স ভেরিয়েবল, তাহলে এটা কি করবে, এই ভেরিয়েবলটা হচ্ছে স্ট্যাক মেমোরির মধ্যে আছে, এই যে স্টুডেন্ট 3 এটা স্ট্যাকের মধ্যে আছে। আচ্ছা, তো ও অবজেক্টটা কই আছে, এই অবজেক্টটা কোথায় আছে, অবজেক্টটা হচ্ছে হিপ মেমোরির মধ্যে আছে। এই অবজেক্টের মধ্যে কি কি প্রপার্টিস ছিল, এই যে আমাদের কনস্ট্রাক্টরের কোন ছিল, এই যে প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর, ওর প্রপার্টিস কী কী ছিল, এখানে নেম ছিল, তাহলে এখন নেম সমান নামটা বসবে, তারপরে আইডি, তারপর হচ্ছে ওর মার্কস ডট ডট ডট। তাহলে এই স্টুডেন্ট 3 কী করছে, আরে জায়গা হচ্ছে না, আচ্ছা এক মিনিট, এটা একটু বড় করে লিখি এখানে। সো এখানে হচ্ছেটা কি, এটা হচ্ছে এই স্টুডেন্ট, এটা একটা এখন অবজেক্ট না, আমরা বলতেছি কি এটা আপাতত ফার্স্ট। আচ্ছা, আমি এটাকে 2 লাইন করে লেখা যায়, সাপোজ এভাবে, তো এরপর স্টুডেন্ট 3 সমান এভাবে লেখা যায়। আমি ফার্স্টে এটা চিন্তা করি, এটা কি ফার্স্টে কোনো একটা অবজেক্ট ছিল না, এটা একটা রেফারেন্স ভেরিয়েবল ছিল যে স্ট্যাক মেমোরির মধ্যে আছে, এই যে রেফারেন্স ভেরিয়েবল। তো সে কার দিকে পয়েন্ট করে আছে, এখানে কোনো কিছু ইনিশিয়ালাইজ করা হয় নাই, এখানে কিছু ইনিশিয়ালাইজ করা হয় নাই, সো ও কারো দিকে পয়েন্ট করা নাই। তাহলে এটা কি হবে, এটা ইটস এ রেফারেন্স ভেরিয়েবল উইচ পয়েন্টস টু নো অবজেক্ট অথবা উইচ পয়েন্টস টু নাথিং। অর্থাৎ ওকে আমরা ডিক্লেয়ার করছি জাস্ট, ও এখন কারো দিকে পয়েন্ট করা নাই। বাট যখন আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করছি, তার প্যারামিটার পাস করে কনস্ট্রাক্টর কল করে, তখন কি হয়েছে, হিপ মেমোরির মধ্যে একটা ক্রিয়েট হয়েছে, এরপরে এটা হচ্ছে ওর দিকে পয়েন্ট করে আসে, অর্থাৎ ওর দিকে তাকায় আছে কাইন্ড অফ। সো এটা হচ্ছে আমাদের ক্লাস অ্যান্ড অবজেক্টের মূল বিষয়। তাহলে কি ছিল স্যার, এটা হচ্ছে একটা রেফারেন্স ভেরিয়েবল যে কোনো একটা অবজেক্টের দিকে রেফার করে, যে একটা অবজেক্টের দিকে তাকাই থাকে। সো এটা হচ্ছে যেখানে ক্রিয়েট হয়েছে স্ট্যাক মেমোরিতে, ও তাকায় আছে অবজেক্টের দিকে। সো আশা করি বুঝছি আমরা জিনিসটা। এটা স্টুডেন্ট 3। সো এটা হচ্ছে আমাদের রেফারেন্স ভেরিয়েবল অ্যান্ড অবজেক্ট ক্রিয়েশনের ব্যাপারটা আমরা আশা করি বুঝছি। তারপরে আমি আবার একটু রিপিট করি, সেটা হচ্ছে এটা একটা রেফারেন্স ভেরিয়েবল, এটা স্ট্যাকে স্টোর আছে, এবং আমরা যখন একটা অবজেক্ট ক্রিয়েট করছি, অবজেক্টটা হিপ মেমোরির মধ্যে ক্রিয়েট হয়েছে। ক্রিয়েট হওয়ার পর আমরা যেহেতু স্টুডেন্ট 3 সমান দিছি, এটা ওই কারণে এটা এখন এই যে স্টুডেন্ট 3টা এই অবজেক্টের দিকে পয়েন্ট করে আছে। আমরা আশা করি বুঝছি জিনিসটা। এটা চাইলে এক লাইনেও লেখা যায়, কোনো প্রবলেম নেই। এই জিনিসটা আমরা এক লাইনে লিখি, বাট C++ একটু ভিন্ন জিনিসটা। যাই হোক, আমরা এখন জাভা পড়তেছি, জাভার দিকে ফোকাস দিই। আচ্ছা, জাভাতে হচ্ছে এভাবে করা হয়। তাহলে স্যার এই যে এই জিনিসগুলো একটা, তাহলে কি এগুলো এটা একটা অবজেক্ট, এটার মতো জাভা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম, এখানে ক্লাস অ্যান্ড অবজেক্ট নিয়ে কাজ করা হয়। সো এরপর আমরা যখন পড়ছিলাম স্ক্যানার ক্লাস, কোনো কিছু ইনপুট নেওয়ার জন্য, ওই যে আমাদের ওয়ান শট ক্লাসটাতে এই যে স্ক্যানার ছিল, স্ক্যানার SC = নিউ স্ক্যানার ছিল একটা, তারপর ছিল system.in। এটা কি ছিল তাহলে, এখন আমরা বুঝবো জিনিসটা। তো এখানে এটা ছিল স্ক্যানার, একটা ক্লাস ছিল, স্ক্যানার নামে একটা ক্লাস ছিল, এই যে এখানে স্টুডেন্ট যেরকম ক্লাস একটা। দেন হচ্ছে SCটা কি, SCটা একটা রেফারেন্স ভেরিয়েবল। এরপর হচ্ছে এখানে নিউ স্ক্যানার দিয়ে আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করছি, system.in। এটা হচ্ছে এটা একটা পাস করছে। তো এটা কোথায় স্টোর আছে, এটা হচ্ছে এটার জন্য আমাদেরকে একটা যে স্ক্যানার ইনপুট করতে হয়েছে ইউটিলিটি প্যাকেজের। সো ওখান থেকে কল করছে বা ওখানে গিয়ে কল করছে কাইন্ড অফ। সো আমরা আশা করি বুঝছি যে স্ক্যানার এটা কি আসলে এটা একটা ক্লাস অ্যান্ড অবজেক্টেরই কাজ, যে এটা একটা স্ক্যানার, এটা একটা ক্লাস, এটা একটা অবজেক্ট,
সরি এটা একটা রেফারেন্স ভেরিয়েবল, আর এখানে হচ্ছে অবজেক্টটাকে ক্রিয়েট করা হয়েছে সেম এজ এখানে যেভাবে করা হয়েছে। আমরা আশা করি জিনিসটা বুঝছি। ওকে, এখন আরেকটু ডিটেলসে পড়া যাক। সেটা হচ্ছে সাপোজ আমি আরেকটা স্টুডেন্ট নিলাম, স্টুডেন্ট আরে ভাই স্টুডেন্ট 4 নিলাম, 4 নম্বরের স্টুডেন্টটা নিয়ে কি করলাম, নিউ স্টুডেন্ট 3কে আমি পাস করে দিলাম। আচ্ছা, পাস করে দিলাম, বা এটা হচ্ছে এভাবে লেখা যায়, ফর এক্সাম্পল এটা হয় কি একটু দেখি, এটা হ্যাঁ এটা হয়েছে। আচ্ছা, এটা কি হয়েছে আসলে, সাপোজ আমরা আবার আঁকি জিনিসটাকে, যে স্ট্যাক মেমোরির মধ্যে রেফারেন্স ভেরিয়েবলটা থাকে, সেটা একটা স্ট্যাক মেমোরির মধ্যে স্টুডেন্ট 3 একটা শর্টকাটে লিখে একটু স্টুডেন্ট 3 আছে আর স্টুডেন্ট 4 আছে। আচ্ছা, এরপর হিপ মেমোরিতে কী থাকবে, হিপ মেমোরিতে এদের অবজেক্টটা থাকবে। এদের অবজেক্ট কী ছিল ফার্স্টে, স্টুডেন্ট 3 এর এই যে নেম, আইডি এবং মার্কস, তাহলে নেম, আইডি আর মার্কস হবে না, আসলে মার্ক হইতে পারে, তার মার্কস দিতে সমস্যা নেই। আচ্ছা, তাহলে এখানে এগুলো স্টোর আছে। এখানে SHIHIB ছিল, এখানে 1 2 3 AB এবং এখানে হচ্ছে 33। আচ্ছা, তাহলে স্টুডেন্ট 3 কী করছে, একটা রেফারেন্স ভেরিয়েবল, এটা ওর দিকে পয়েন্ট করে আছে। ইটস এ রেফারেন্স ভেরিয়েবল উইচ পয়েন্টস টু দিস অবজেক্ট অথবা হিজ অবজেক্ট। এটা কার রেফারেন্স ভেরিয়েবল, এটা একটা স্টুডেন্ট ক্লাসের রেফারেন্স ভেরিয়েবল, এটা স্টুডেন্ট ক্লাসের রেফারেন্স ভেরিয়েবল। সো এটা কার দিকে পয়েন্ট করে আছে, ওর অবজেক্টের দিকে পয়েন্ট করে আছে। আর নেক্সট লাইন আমি যখন লিখছি যে স্টুডেন্ট 4 সমান স্টুডেন্ট 3, আচ্ছা তখন কী হয়েছে আসলে, তখন কি সে নতুন করে আরেকটা এভাবে নিছে যে যেখানে নেম, আইডি এগুলো স্টোর করা থাকবে, যে সে এভাবে স্টোর করা আছে? না, এভাবে না। সে কিভাবে আছে, সে হচ্ছে সেম অবজেক্টের দিকেই পয়েন্ট করে আছে। আমরা আশা করি বুঝছি যে এটা সেম অবজেক্ট। কিন্তু যখন আমরা আমাদের প্রিমিটিভ ডাটা টাইপ দেখতাম, ওখানে কি হইতো যে ইন্টিজার a সমান 5, ইন্টিজার b সমান a। এখানে কি হয়েছিল আসলে, এখানে হচ্ছে এটা স্ট্যাক মেমোরির মধ্যে a সমান 5 স্টোর হয়েছে, b সমান 5 স্টোর হয়েছে, অর্থাৎ a এর একটা কপি হচ্ছে b এর মধ্যে স্টোর হয়েছে, অর্থাৎ b এর মধ্যে 5, এর মধ্যেও 5। এটা হচ্ছে একটা প্রিমিটিভ ডাটা টাইপ এগুলা। বাট নন প্রিমিটিভ ডাটা টাইপ বা এই যে ক্লাস অবজেক্টের ক্ষেত্রে কি হয়, ক্লাস অবজেক্টের ক্ষেত্রে হচ্ছে ওরা কপি ক্রিয়েট করে না, রেফারেন্স হয়ে থাকে, বা একটার দিকে একটা অবজেক্টের দিকে তাকাই থাকে, দেখে থাকে যে সে কী করতেছে না করতেছে। তাহলে এখানে স্টুডেন্ট 3 4, এই যেখানে 3 4 যেরকম সমান করে দেওয়া হয়েছে, স্টুডেন্ট 3 4 এই অবজেক্টের দিকে পয়েন্ট করে আসে। এটা কেন বারবার বলতেছি, আচ্ছা আমরা একটু দেখি তাহলে কি হয়, এটা আপাতত দরকার নেই। আমি যদি স্টুডেন্ট 3 লিখছি, তাহলে স্টুডেন্ট 3 হচ্ছে স্টুডেন্ট 4 হচ্ছে এই অবজেক্টের দিকে পয়েন্ট করে আসে। আমি যদি এখন স্টুডেন্ট 4, যেহেতু লাস্ট আপডেটটা 4 ছিল, 4.name ইজ ইকুয়াল টু সাপোজ চেঞ্জ করে দিই, নেমটাকে ব্রো দিলাম, ব্রো। এরপর আমি যদি প্রিন্ট করতে চাই স্টুডেন্ট 3.name, তাহলে কি আউটপুট দিবে আমাকে এটা, ক্যান ইউ গেস হোয়াট ইট গিভস আস দ্য আউটপুট? এটা লাল দেখাচ্ছে কেন? আচ্ছা আমরা কম্পাইল করে স্টুডেন্ট ক্যান নট বি রিজলভড এট ভেরিয়েবল এট ডাটা স্টুডেন্ট। আচ্ছা আমি এটা বড় হাতে দিয়ে দিছি, সরি, এই জন্য এটা কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ, এই জন্য চিনতে পারেনি। আচ্ছা, এখন আমরা স্টুডেন্ট 4 এর নেম চেঞ্জ করছি এবং স্টুডেন্ট 3 এর নেম প্রিন্ট করতেছি। স্টুডেন্ট 3 এর নেম কী ছিল, শিহাব ছিল। আচ্ছা, বাট আমি স্টুডেন্ট 4 এর নেম চেঞ্জ করছি, তাহলে মেমোরিতে কী হবে এটা এখন,
মেমোরিতে দেখবে স্টুডেন্ট 4 কোথায় আছে, স্টুডেন্ট 4, এই যে স্টুডেন্ট 4। এরপর স্ট্যাক মেমোরি দেখছে স্টুডেন্ট 4 আছে। এরপর দেখতেছে কি স্টুডেন্ট 4 কার দিকে পয়েন্ট করে আছে, কোন অবজেক্টের দিকে পয়েন্ট করে আছে, ও দেখতেছে ও এই অবজেক্টের দিকে পয়েন্ট করে আছে। আমরা ডট অপারেটর দিয়ে অবজেক্টের এলিমেন্টগুলোকে অ্যাক্সেস করতে পারি। সো এখানে গিয়ে নেম দেখতেছে, নেম পাইছে। এরপর কী করছে, নেম ইজিক্যাল টু ব্রো দিছে। তাহলে এই জিনিসটা মুছে যাবে এখান থেকে, তাহলে এ থাকবে না, ও চলে যাবে, বিদায়। তাহলে কে থাকবে, তাহলে থাকবে এই জায়গায় কে চলে আসবে, এই জায়গায় চলে আসবে আমাদের ব্রো। তাহলে ব্রোটা কার জন্য চেঞ্জ হয়েছে, স্টুডেন্ট 4-এর জন্য চেঞ্জ হয়েছে, বাট স্টুডেন্ট 3-র জন্য তো চেঞ্জ হয়ে গেছে। এটা আমাদেরকে বুঝতে হবে যে ও রেফার করেছে একটা অবজেক্টের দিকে। সো আমি যে কোনো একজনের মধ্যে চেঞ্জ করলে সবার মধ্যে চেঞ্জ হয়ে যাবে। সো আমি যদি এটা এখন কম্পাইল করে রান করতে যাই, তাহলে আমরা দেখতে পাবো যে স্টুডেন্ট 3 নাম শিহাব ছিল, ঠিক আছে, বাট 4-এর মধ্যে আপডেট করার কারণে 3টাও আপডেট হয়ে যাবে। এই যে স্টুডেন্ট 3 ডট নেম সমান ব্রো হয়েছে, শিহাব ছিল, এটা মুছে গিয়ে ব্রো হয়েছে, এই জন্য 3টাও ব্রো প্রিন্ট হয়ে গেছে। তাহলে কি মজার জিনিস এটা, যে কতভাবে কাস্টমাইজ করা যায় নন প্রিমিটিভ ডাটা টাইপ বা এইসব ক্লাস অ্যান্ড অবজেক্টকে। আমরা আশা করি বুঝছি যে এটা কিভাবে হচ্ছে বা হচ্ছে না জিনিসটা। এটা নিয়ে আমরা আর একটু চিন্তা করবো, আর একটু ঘাটাঘাটি করবো, আরও ক্লিয়ার হবে। এটা কি ছিল, এটা স্ট্যাক মেমোরি ছিল। স্ট্যাক মেমোরিতে অনেক সমস্যা হয় লার্জ স্কেলে করতে গেলে। সো এটা পরে কী করা হলো, এটা অপটিমাইজ করার জন্য এখানে হিপ মেমোরি কনসেপ্ট আনা হয়েছে। তাহলে হিপ মেমোরি ইন্টিগ্রেট করা হয়েছে। তো এখন এই যে খুবই মজার না জিনিসটা আসলে, যে প্রিমিটিভে কী করতো, ওরা কপি ক্রিয়েট করতো। আর সাপোজ এখানে আমি পরে যদি এ আপডেট করি, এটা বি এর ওপর কোনো প্রভাব পড়বেই না। সাপোজ আমি এখানে দিলাম, এটাই হচ্ছে প্রোগ্রামিংয়ের মজা, যদি আমরা ফিল করতে পারি। আমি দিলাম এ সমান 6, এরপর ইন্টিজার বি সমান এ। আচ্ছা, আমি যদি এখন লিখি এ সমান 4, তাহলে এটা কি, আমি যদি এখন বি প্রিন্ট করতে যাই, তাহলে বি এর ভ্যালু কত আসবে বলেন তো? ভি এর ভ্যালু 6ই আসবে, বা এখানে 5, আমি 5ই দিই, এখানে 5 যেহেতু আছে। তাহলে বি এর ভ্যালু কত আসবে, বি এর ভ্যালু 5ই আসবে। কেন, ওটা কপি ক্রিয়েট করছে। আমি যদি পরে একে আপডেট করি, এটা আপডেট হয়েছে, বি তো বি এর জায়গায় থাকবে। সো ও তো কারো থেকে রেফার করে না, ওর জাস্ট স্ট্যাক মেমোরিতেই স্টোর হয়ে গেছে। ওই কারণে আচ্ছা বি 2বার, এখানে এ 2বার হয়ে গেছে, এই জন্য ওটা এরর দেখাচ্ছে। এটাকে আমরা কমেন্ট করে রাখি। আচ্ছা, সো দেখবো যে এখন বি হচ্ছে 5ই থাকবে আর এ হচ্ছে 3, কিন্তু সেটা ক্লাস, এই যে 5 ব্রোটা হচ্ছে আগেরটা প্রিন্ট হয়েছে আর কি। কিন্তু নন প্রিমিটিভ ডাটা টাইপ বা রেফারেন্স টাইপসের যেগুলো থাকবে, ওদেরকে একজন চেঞ্জ করলে ওর দিকে যারা পয়েন্ট করে আছে সবাই চেঞ্জ হয়ে যাবে। আমি যদি আরও লিখতে চাই এখানে, সাপোজ স্টুডেন্ট 5 সমান স্টুডেন্ট 4 দিলাম, স্টুডেন্ট 4, খুবই মজার আসলে এগুলো। আচ্ছা, তাহলে কী হবে, আবার মেমোরির মধ্যে আবার একটা রেফারেন্স ভেরিয়েবল আসবে স্টুডেন্ট 5 নামে। তাহলে এই যে স্টুডেন্ট 5 সাথে সংক্ষেপে লিখি স্টুডেন্ট 5। এরপর দেখতেছে কি স্টুডেন্ট 5টা রেফারেন্স ভেরিয়েবল এটা সমান। আচ্ছা, ও 4-এ গেল, 4-এ দেখতেছে কেউ কারোর দিকে রেফার করে আছে, তাহলে কী হবে, ও ওর দিকে রেফার করে থাকবে। আচ্ছা, এখন আমি যদি এটাকে আপডেট করি, সাপোজ স্টুডেন্ট 5 ডট, আমি অন্য নাম দিই, সাপোজ সালাম ভাই লিখলাম। হ্যাঁ, তাহলে আমি যদি এখন স্টুডেন্ট কাকে প্রিন্ট করবো, স্টুডেন্ট 3কে প্রিন্ট করি, আমি 5কে চেঞ্জ করছি বাট প্রিন্ট করতেছি 3কে, তাহলে দেখবো সবাই চেঞ্জ হয়ে যাবে এখানে, মানে সবার জন্য নেমটা চেঞ্জ হয়ে যাবে, যে সালাম হয়ে গেছে। আমি চেঞ্জ করছি 5কে, এই যে 5কে চেঞ্জ করছি, প্রিন্ট করছি 3কে, কিন্তু তারপরেও 3-এর ক্ষেত্রে সালামটা চলে আসছে, কেন, এইটার কারণে। আমরা আশা করি বুঝছি যে মেমোরি অ্যালোকেশনটা কীভাবে হয়। এটা বুঝতে পারলে খুবই মজার একটা জিনিস। আচ্ছা, আমরা আরেকটা জিনিস দেখি, ক্লাস অ্যান্ড অবজেক্টের খুবই গুরুত্বপূর্ণ আরেকটা জিনিস, সেটা হচ্ছে সাপোজ আমরা তো কী করতেছিলাম, একটা ক্লাস ছিল স্টুডেন্ট নামের, এরপর একটা রেফারেন্স ভেরিয়েবল নিতাম, সাপোজ S1। এরপর কী ছিল, নিউ কিওয়ার্ড দেওয়া মানে হচ্ছে আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করবো। সো
স্টুডেন্ট, এরপর আমাদের একটা ভ্যালু বা আমাদের কনস্ট্রাক্টরের ভ্যালুটা পাস করলাম। আচ্ছা, এখানে হচ্ছে এখন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই জিনিসটা চেক হয় কম্পাইল টাইমে চেক করে। আর এই জিনিসটা অর্থাৎ রেফারেন্স ভেরিয়েবল ডিক্লেয়ার করাটা হচ্ছে কম্পাইল টাইমে চেক করে। আর হচ্ছে এই যে এখান থেকে এতটুকু অর্থাৎ অবজেক্ট ক্রিয়েট করছে না, অবজেক্ট ক্রিয়েটটা চেক করে হচ্ছে রান টাইমে। আমরা কম্পাইল টাইম রান টাইম পড়ছিলাম ইন্ট্রো ভিডিওতে, তখন বলছিলাম এটা বারবার আসবে, এই যেখানে এখন আসছে একবার রান টাইম। অর্থাৎ আমি যে এখানে ডিক্লেয়ার করতেছিলাম এই যে রেফারেন্স ভেরিয়েবল, এই যে কই গেল এই যে রেফারেন্স ভেরিয়েবল, এই অংশটা চেক করতেছে হচ্ছে কম্পাইল করার সময়, অর্থাৎ কম্পাইলারে চেক করতেছে, চেক করে এসে বাইট করে কনভার্ট করে ফেলছে বা মেশিন করে কনভার্ট করছে। বাট অবজেক্ট ক্রিয়েট করছে বা যে পয়েন্ট করতেছে এইগুলোকে করতেছে, এগুলো হচ্ছে রান টাইমে চেক করে, কম্পাইলার এগুলোকে চেক করে না। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমি যদি একটু ইয়াতে লিখি, আবার একটু ডিটেলসে লিখি, এটা কীভাবে লেখা যায়, এই যে 2 লাইনে লেখা যায়, আমরা একটু আগে দেখছিলাম স্টুডেন্ট 3 সমান এটা। তাহলে এই জিনিসটা হচ্ছে কম্পাইল টাইমে চেক করে জাভার মধ্যে, আর এই জিনিসটা চেক করে রান টাইমে। আমাদেরকে খুবই গুরুত্ব সহকারে এটা জিনিসটা বুঝতে হবে। কম্পাইল টাইমে চেক করে এটা, অর্থাৎ এই জায়গায় যে ডিক্লেয়ার করা হয়েছে এই জিনিসটা মানে স্ট্যাক মেমোরিতে দেখতেছে সে রান টাইমে, সরি কম্পাইল টাইমে। আর অবজেক্ট ক্রিয়েট যেটা করতেছে সেটা হচ্ছে কোড কম্পাইল করার পরে রান টাইমে। রান টাইম কী জিনিস, কম্পাইল টাইম কী জিনিস, এগুলো আমরা আমাদের ইন্ট্রোডাকশন ভিডিওটাতে অলরেডি আলোচনা করে আসছি, তাই আবার ডিটেলসে করতেছি না। সো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো রান টাইম যখন হয় এটাকে বলা হয় ডাইনামিক্যালি যাই মুখ দিয়ে ওয়ার্ডটা আসতেছে ডাইনামিক্যালি। এটা হচ্ছে রান টাইম যেটা আছে এটা হচ্ছে ডাইনামিক্যালি মেমোরি অ্যালোকেট করে, আর এটা হচ্ছে স্ট্যাটিক বাইন্ডিং। আমরা আশা করি বুঝছি। এটা খুবই গুরুত্বপূর্ণ যে একটা অবজেক্টের মধ্যে ক্লাসটা যে রেফারেন্স ভেরিয়েবল ডিক্লেয়ারটা কম্পাইল টাইমে হয়, আর অবজেক্ট যে ক্রিয়েট করছে এই অবজেক্ট ক্রিয়েটটা হয় রান টাইম। এটা কম্পাইল টাইম, এটা রান টাইম। বারবার বলতেছি যাতে করে আমাদের মাথায় জিনিসটা বসে যায়। সো that's all about today's memory allocation. Thanks for listening. Thanks for watching with your great patience. Assalamu alaikum.